একটু অবাক হলেন তরুণ মজুমদার। উত্তম কুমার কেন এলেন? তার বাকি কাজ ফেলে এই স্ক্রিপ্ট শুনতে? এই কথা অসিতবাবুকে বলতেই উনি হতবাক। বলেন কি মশাই, উত্তমকে বাদ দিয়ে এই রোলে অনুপ? আপনার তো দেখছি মাথা খারাপ হয়ে গেছে। এই কথা শুনে তনুবাবুর তো মাথায় হাত। এই রোলের জন্য তো তিনি উত্তম কুমারকে ভাবতেই পারছেন না। তার নাম ছিল বসন্ত, জমিদার বংশের ছেলে। তার দাদার নাম ছিল হেমন্ত চাটুর্যে। দাদার ছিল মারাত্মক দাপট, হাতের আঙুল ভরা আংটি। সেই সুবাদে দাদার নামই হয়ে গিয়েছিল আংটি চাটুর্যে। আর বসন্তকে লোকে ডাকতো আংটি চাটুর্যের ভাই বলে। নিশ্চয়ই মনে পড়ে গেল প্রখ্যাত সাহিত্যিক মনোজ বসুর লেখা সেই কাহিনীর কথা, আংটি চাটুর্যের ভাই। আর সেই কাহিনীকে কেন্দ্র করেই তরুণ মজুমদার কি অসাধারণ কাণ্ড ঘটিয়েছিলেন। মনোজ বসুর এই কাহিনী পড়ার পর থেকেই তনুবাবু স্বপ্ন দেখছেন আংটি চাটুর্যের ভাইকে নিয়ে। এই অদ্ভুত চরিত্রকে রূপলী পর্দায় নিয়ে আসতেই হবে। নিজের মতো করে লিখতে শুরু করলেন চিত্রনাট্য। চিত্রনাট্যের খাতিরে মূল কাহিনীতে কিছু সংযোজন প্রয়োজন, কিন্তু লেখক মনোজ বসুর সঙ্গে সেই মুহূর্তে তনুবাবু যোগাযোগ করতে পারেননি নানা কারণে। কপাল ঠুকে তাই নিজের ভাবনা মিশিয়ে লেখা চালিয়ে গেছেন। কিন্তু একটা চিন্তা তনুবাবুকে তাড়া করে বেড়াচ্ছিল। রূপলী পর্দায় কে হয়ে উঠবে এই আংটি চাটুর্যের ভাই? এই চরিত্রের জন্য কিছুতেই তিনি তৎকালীন প্রতিষ্ঠিত নায়কদের কথা ভাবতেই পারছিলেন না। হঠাৎ স্মৃতির সরণি ধরে বেশ কিছুটা পিছিয়ে গেলেন তরুণ মজুমদার। মনে ভেসে উঠল এক দারুণ বলিষ্ঠ অভিনেতার কথা। শ্রীমতী পিকচার্সের ব্যানারে যখন দেবত্র ছবিটির শুটিং হচ্ছিল, সেই অভিনেতাকে একটি ছোট্ট রোলে নেওয়া হয়েছিল। দেবত্র ছবির ইউনিটে তো তরুণ মজুমদারও ছিলেন। স্মৃতির পটে ভেসে উঠল একটি ঘটনা। শুটিং শেষ করে সেই অভিনেতা একটু আক্ষেপ করে তনুবাবুকে বলেছিলেন, খুব বড় রোলে তো আমাকে কেউ ডাকে না কখনো। যদি কখনো সেরকম একটা পার্ট পেতাম, নিজের কাছে অন্তত নিজেকে প্রমাণ করতে পারতাম। সেদিনই তনুবাবু সিদ্ধান্ত নিলেন, আংটি চাটুর্যের ভাই যদি কেউ হতে পারে, তাহলে সে একমাত্র সেই অভিনেতা, যার নাম অনুপ কুমার। বেশ কয়েকটি বিনিদ্র রজনী পার করে অবশেষে চিত্রনাট্য সম্পূর্ণ করলেন তরুণ মজুমদার। কিন্তু অনুপ কুমারকে নিয়ে এই ছবি করার জন্য কোনো প্রযোজক এগিয়ে এলেন না। ইতিমধ্যে চিত্রনাট্য শুনেছেন বেশ কয়েকজন। চিত্রনাট্য ভালো লেগেছে সকলেরই, কিন্তু অনুপ কুমারকে নিয়েই মূল সমস্যা। তরুণ মজুমদারও তাঁর নিজের সিদ্ধান্তে অবিচল। এই ছবি যদি তিনি করেন, তাহলে আংটি চাটুর্যের ভাইয়ের ভূমিকায় অভিনয় করবেন এক ও একমাত্র অনুপ কুমার। কিছুদিনের মধ্যেই ঘটল আরেক কাণ্ড। তনুবাবুকে ফোন করলেন বিখ্যাত প্রযোজক ছায়াবাণীর অসিত চৌধুরী। অসিতবাবু বললেন, কি মশাই, খবর পেলাম একটা নাকি যাচ্ছে তাই স্ক্রিপ্ট লিখেছেন আমাদের না জানিয়ে। তা সেই যাচ্ছে তাই স্ক্রিপ্টটা কি একদিন একটু শোনা যায়? আপনি রাজি থাকলে একটা স্ক্রিপ্ট রিডিং এর ব্যবস্থা করি। বলাই বাহুল্য, তনুবাবুর রাজি না হওয়ার কোনো প্রশ্নই ছিল না। নির্দিষ্ট দিনে স্ক্রিপ্ট পড়ার জন্য পৌঁছে তনুবাবু দেখলেন, শুধু অসিত চৌধুরী নন, উপস্থিত রয়েছেন স্বয়ং উত্তম কুমার। একটু অবাক হলেন তরুণ মজুমদার। উত্তম কুমার কেন এলেন? তার বাকি কাজ ফেলে এই স্ক্রিপ্ট শুনতে? যাই হোক, স্ক্রিপ্ট পড়া হলো এবং স্ক্রিপ্ট শুনে অসিত চৌধুরী উচ্ছ্বসিত। একই প্রতিক্রিয়া উত্তম কুমারেরও। বাড়ি ফিরে গেলেন তরুণ মজুমদার। সেদিন আবার ফোন করলেন অসিত বাবু। এই ছবি করতে তিনি প্রস্তুত, অর্থাৎ ছায়াবাণী এই ছবি প্রযোজনা করবে। এবং তিনি বললেন, উত্তম কুমার স্বয়ং বলেছেন তিনি জান লড়িয়ে অভিনয় করবেন আংটি চাটুর্যের ভাইয়ের রোলে। এই কথা শুনে তনুবাবুর তো মাথায় হাত। এই রোলের জন্য তো তিনি উত্তম কুমারকে ভাবতেই পারছেন না। তার ভাবনায় আংটি চাটুর্যের ভাই একজনই হতে পারে, অনুপ কুমার। এই কথা অসিতবাবুকে বলতেই উনি হতবাক। বলেন কি মশাই, উত্তমকে বাদ দিয়ে এই রোলে অনুপ? আপনার তো দেখছি মাথা খারাপ হয়ে গেছে। টেলিফোনে তরুণ মজুমদার অসিত চৌধুরীকে কিছুতেই তার বক্তব্য বোঝাতে পারলেন না। অসিত চৌধুরী আরেকবার তনুবাবুর সঙ্গে মুখোমুখি বসতে চাইলেন এবং ফোন রাখার আগে বললেন, ঈশ্বর আপনার সুমতি দিন। ফোন ছেড়ে গভীর চিন্তায় পড়লেন তরুণ মজুমদার। তিনি জানেন মুখোমুখি বসেও কোনো লাভ হবে না। উল্টে অসিতবাবু চাপ দিলে খুবই মুশকিল হয়ে যাবে। অনেক ভাবনা চিন্তা করে তনুবাবুর মাথায় একটা বুদ্ধি এলো। এদিক ওদিক কিছুটা ঘোরাঘুরি এবং খোঁজাখুঁজি করে অবশেষে নিউ থিয়েটার স্টুডিওতে তনুবাবু উত্তম কুমারের দেখা পেয়ে গেলেন। শুটিং এর ফাঁকে উত্তম কুমার ননীবাবুর ক্যান্টিন থেকে কাঁচের গ্লাসে চা খাচ্ছিলেন। তনুবাবু গিয়ে সব কথা খুলে বললেন উত্তমবাবুকে। তিনি বললেন, এই রোলের জন্য তিনি অনুপ কুমার ছাড়া আর কাউকেই ভাবতে পারেননি, ভাবতে পারবেনও না। এই চিত্রনাট্য সম্পূর্ণভাবেই অনুপ কুমারকে ভেবে লেখা। সব শুনে চুপ করে রইলেন উত্তম কুমার।
তারপর তরুণ মজুমদারকে আশ্বস্ত করে বললেন, আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই ছবি করব না, আমি নিজেই অসিতবাবুকে ব্যাপারটা বুঝিয়ে বলবো। এই ঘটনা যে পলাতক ছবিকে কেন্দ্র করে ঘটেছিল সে কথা আর আলাদা করে নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। তবে এর পরেও এই ছবিকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটেছিল, সেই কাহিনী আগামী কোনো পর্বে নিশ্চয়ই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আজকের ভিডিও শেষ করার আগে পলাতক ছবির একটি গানের দু লাইন একটু গাই। জীবনপুরের পথিক রে ভাই, কোনো দেশে শাকিন নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। আজ তবে এটুকুই, দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।